দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। দেশের দ্বিতীয় বৃহত্তম আধুনিক শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ করা হয়েছে সংস্কৃতির রাজধানী খ্যাত কুষ্টিয়ায়। এই উপলক্ষে নব আনন্দে মাতি শিরোনামে 3 দিনের বর্ণাঢ্য আনন্দ উৎসব পালন করেছে জেলা শিল্পকলা একাডেমি। বর্ণাঢ্য র্যালি, ঐতিহ্যবাহী লাঠি খেলা, আলোচনা সভা, পুতুল নাচ, নাটক, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে দারুণ এক উৎসবে মেতেছিল জেলার সংস্কৃতি প্রেমীরা। আর এই উৎসবের সমাপ্ত করা হয় আতশবাজি ও ফানুস উড়িয়ে। সংশ্লিষ্টরা বলছেন, শিল্পকলা একাডেমির নতুন ভবন প্রাপ্তির মধ্য দিয়ে 50 বছরের স্বপ্ন পূরণের পাশাপাশি জেলায় সংস্কৃতির এক নতুন দুয়ারের উন্মোচন হয়েছে। লালন রবীন্দ্রনাথ মীর মোশাররফের জন্ম ও স্মৃতিধন্য কুষ্টিয়ায় 44 কোটি টাকা ব্যয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম আধুনিক শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ করা হয়েছে। এই উৎসবকে ঘিরে শহরে সাজ সাজ রব নির্মাণ করা হয় তোরণ, লাগানো হয় ব্যানার, ফেস্টুন, ছিল বর্ণিল সাজ আর আলোকসজ্জা। সোমবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে 3 দিনের এই আনন্দ উৎসব শুরু হয়। বাংলার ঐতিহ্য সম্বলিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সংস্কৃতি মন্ত্রী ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। ঐতিহ্যবাহী লাঠি খেলা, আলোচনা সভা, পুতুল নাচ, নাটক, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে দারুণ এক উৎসবে মেতেছিল জেলার সাংস্কৃতিক ব্যক্তি ও সংস্কৃতি প্রেমীরা। এবার তুই সন্তান দিয়ে আমাদের জানাবি, আর বলতে হবে না। অনেকদিন ধরেই আমাদের একটা চাওয়া ছিল যে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি হবে অত্যাধুনিক একটা শিল্পকলা একাডেমি, যেখানে আধুনিক সকল সুযোগ সুবিধা থাকবে। তো এতদিন পরে হলেও আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আগে যখন আমরা এখানে আসছি তখন আমরা অনেক কষ্টে আসলে গান বাজনা করছি, কারণ জায়গা ছিল না, জায়গার অভাব। ইভেন অনেক টাইম আসতে যে হচ্ছে আমরা যন্ত্রপাতিরও অভাব। আমাদের শিল্পকলা এটা আসলে তৈরি হবে এবং এত সুন্দরভাবে তৈরি হবে এবং এত সুন্দরভাবে আমরা প্রোগ্রাম করতে পারবো, এটা আমাদের আসলে কখনো কল্পনাই ছিল না। এখানকার শিক্ষার্থী হয়ে যখন তখন এসে নিজের মন মতো এবং বড় জায়গা নিয়ে কাজ করাতে আমরা খুবই আনন্দিত। শিল্পকলা মানেই তো এখানে সঙ্গীত চর্চা, আর শিল্পীরা সবসময় সঙ্গীত চর্চাই করতে চায়। আর এত সুন্দর একটা জায়গাতে সঙ্গীত করার মনোরম পরিবেশে সঙ্গীতটা খুব সুন্দর সাধনা করা সম্ভব। আমরা যারা শিল্পীরা আছি এখন সারা কুষ্টিয়া এবং কুষ্টিয়ার আরও যে আশপাশের শিল্পীরা আছে, কলাকৌশলী আছে, সবাই একত্রে এক জায়গায় হতে পারবো, কিন্তু এর আগে হতে পারতাম না। এই জন্য আমরা অনেক আনন্দিত। এখানে গান বাজনা চলছে, এখানে সাংস্কৃতিক চর্চা চলছে, অনেক সুন্দর সুন্দর কথা শুনলাম, যেগুলো আসলে আমাদের আগামী প্রজন্মের সাংস্কৃতিক সংগঠনের জন্য অনেক মূল্যবান কিছু কথা হলো। এখানে একটা নতুন ভবন, এটা সবাইকে উদ্বুদ্ধ করবে এখানে আসার জন্য। গান বলেন, নাচ, আবৃত্তি, চিত্রাঙ্কন সব কিছুর জন্যই
সবাই আসবে বলে আমি আশা করি। এখানে গ্রাম বাংলার ঐতিহ্যে লাঠি খেলা দেখেছি গ্রামীণ যাত্রাপালার আদলে একটি আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা করেছি। বাংলাদেশের সংস্কৃতি রাজধানী হিসাবে খ্যাত সেই সংস্কৃতি রাজধানীকে আরও সংস্কৃতি মনা সম্পন্ন ব্যক্তি জন্মলাভ করবে। মাটির কলস বেঁধে বেঁধে সাউন্ডপ্রুফ করা হতো, গরমে ঘামতে ঘামতে শিল্পীরা অনুষ্ঠান করতো, প্লাস দর্শকরাও প্রচণ্ড গরমে ঘামতে ঘামতে অনুষ্ঠান উপভোগ করতো এবং বাসায় যেয়ে তারা অসুস্থ হয়ে পড়তো। এরকম একটা পরিবেশ ছিল শিল্পকলার। শিল্প এবং কলা দুটো একসাথে যদি করি তাহলে সেখান থেকে আমরা আজকের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অবদান, ওনার অবদান ছাড়া তো এটা সম্ভব হতো না। আয়োজকরা বলছেন 50 বছরের স্বপ্ন পূরণ হওয়ায় এবং জেলায় স্থবির হয়ে পড়া সাংস্কৃতিক অঙ্গন আবার চাঙ্গা করতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের 50 বছরের যে স্বপ্ন ছিল একটি আধুনিক শিল্পকলা একাডেমি, সেই শিল্পকলা একাডেমি প্রাপ্তিতে নতুন ভবন এবং অত্যাধুনিক একটি অডিটোরিয়াম সহ এই একাডেমিটি প্রাপ্তি উপলক্ষে আমরা 3 দিনব্যাপী আনন্দ উৎসবের আয়োজন করেছিলাম এবং এই আনন্দ উৎসব ছিল আমাদের প্রাণের একটি উৎসব। সমস্ত কুষ্টিয়ার সাংস্কৃতিক কর্মীদের যেন প্রাণের একটি উৎসবে পরিণত হয়েছিল। প্রধানমন্ত্রী যে আমাদেরকে যে একাডেমিটি দিয়েছে, উপহার দিয়েছে, সেই উপহারের সামগ্রী হিসাবে আমরা এটাকে আনন্দ উৎসবের মধ্য দিয়ে আজকে এটা পালন করলাম। আমরা এখানে একরকম গৃহে প্রবেশ করলাম। কুষ্টিয়া সাংস্কৃতিক অঙ্গনের একটি ঐতিহ্যবাহী জেলা, কিন্তু অবকাঠামো না থাকার কারণে দুর্ভাগ্যজনকভাবে কুষ্টিয়া সংস্কৃতির রাজধানী হিসেবে এখনও স্বীকৃতি পায়নি। এই ভবন উদ্বোধনের মাধ্যমে আমরা এক ধাপে এগিয়ে গেলাম। এই আধুনিক শিল্পকলা একাডেমির মাধ্যমে এখানকার শিল্পীদের সাংস্কৃতিক জগতে আরও বিচরণ ঘটবে, আরও বিকাশ ঘটবে এবং একদিন কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি পাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় সাংসদদের। কুষ্টিয়া সাংস্কৃতিক অঙ্গনের একটা ঐতিহ্যবাহী জেলা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী হিসেবে আমরা স্বীকৃতি লাভ করতে পারি নাই আমাদের নানান অবকাঠামো না থাকার কারণে। সেটার ব্যাপারে উনি নূর ভাই আমাদেরকে সহায়তা করেছেন। একটা ধাপে আমরা এগিয়ে গেলাম। এই শিল্পকলা একাডেমি, আধুনিক শিল্প একাডেমির মাধ্যমে এখানে সাংস্কৃতিক জগতে আরও বিচরণ ঘটবে, আরও আমাদের বিকাশ ঘটবে। পাশাপাশি এখানে যদি আমরা আবাসন খাতে যদি কিছু, বিশেষ করে যদি গেস্ট থাকার ব্যাপারে এরকম মানসম্মত যদি হোটেল করা যায়, তাহলে ভবিষ্যতে এই কুষ্টিয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসাবে স্বীকৃতি লাভ পাবে। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলছেন, এই শিল্পকলা একাডেমিতে নতুন নতুন শিল্পীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই অঞ্চলের সংস্কৃতি চর্চা সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশ আছে, সেটা হলো যে সংস্কৃতি চর্চাটাকে তৃণমূল পর্যায়ে প্রসারিত করা, বিস্তৃত করা। সেই লক্ষ্যেই কিন্তু জেলায়, উপজেলায় আমাদের শিল্পকলা একাডেমির অবকাঠামোগত সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করা হচ্ছে। তবে কুষ্টিয়ার ক্ষেত্রে এটি বিশেষভাবে উল্লেখযোগ্য একটি মাত্র কারণে যে আমার খুব প্রিয় মানুষ এবং আমাদের জাতীয় নেতা জনাব মাহবুবুল হানিফ এটির ব্যাপারে বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেছিলেন, যার ফলে এটির নকশা, এটির ব্যয় সব কিছুই অন্যগুলোর তুলনায় ভিন্নতর হয়েছে এবং সেই হিসেবে কুষ্টিয়াবাসীকে অনেক সৌভাগ্যবান মনে করতে হবে। আমি তার সঙ্গে ছিলাম, তখন আমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। দায়িত্বে থেকে আমি তাকে যতটুকু সহযোগিতা করা আমার পক্ষে সম্ভব ছিল সেটুকু করবার চেষ্টা করি। জেলা উপজেলা শিল্পীদের মিলন মেলায় পরিণত হয়েছিল জেলা শিল্পকলা একাডেমির নতুন ভবন। 3 দিনের এই আনন্দ উৎসবের প্রতিদিনই হলরুমে নাটক, আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করেন শিল্পকলা একাডেমির বিভিন্ন পর্যায়ের শিল্পীরা। 15 জুন রাতে আতশবাজি ও ফানুস উড়িয়ে বর্ণাঢ্য এই উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়। 15 জুন রাতে আতশবাজি ও ফানুস উড়িয়ে বর্ণাঢ্য এই উৎসবের সমাপ্ত করা হয়।
তিনি বোঝেন প্রাণীর ভাষা, সেই প্রাণীরাও বোঝে তাকে। বলছি সাভারের কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক SM আউয়াল হকের কথা। চাকরি জীবনের পুরোটাই কেটেছে গবাদি প্রাণীর সংস্পর্শে। সেই মায়া ছাড়তে পারছেন না কিছুতেই, কারণ প্রায় ৩২ বছরের চাকরি জীবনে অধিকাংশ ঈদ উৎসবের ছুটি বিসর্জন দিয়েছেন এই প্রাণীদের কল্যাণের কথা ভেবে। আদর আর পরম মমতায় লালন পালন করা বোবা এই প্রাণীদের ছেড়ে যেতে হবে। চাকরি জীবনের অন্তিম পর্যায়ে এসে এই ভাবনা বিষণ্ণ করে তুলেছে তাকে। প্রায় ৩২ বছরের সরকারি চাকরি জীবনের সফলতাকে পেছনে ফেলে দপ্তরের শীর্ষ পর্যায় থেকেই অবসরে যাচ্ছেন কেন্দ্রীয় গোপ্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক SM আউয়াল হক। অপ্রাপ্তি বলে তার নিজের অভিধানে কিছু নেই, আছে কেবল হাহাকার। সন্তানের মতো লালন পালন করা এই প্রাণীগুলোকে ছেড়ে যেতে হবে, সেই অবুঝ ভালোবাসার কষ্টই তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। এদের ভাষা কেমন যেন আমার রপ্ত করে ফেলছে। এরা কখন কষ্টে আছে, কখন আনন্দে আছে, এটা কিন্তু আমি বুঝতে পারি। হ্যাঁ, আপনারা না বুঝলে আমরা বুঝি যে এটা কখন খিদে পেয়ে ডাকতেছে আর কখনো সুখের ডাকতেছে। বিষণ্ণতাটা হলে যে এদের কাছে আমি থাকতে পারবো না, থাকা যাবে না, এই জন্যে একটা কষ্ট আছে। চাকরি জীবনে যেখানে বদলি হয়েছেন সেখানে নিজের সততা, মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে বদলে দিয়েছেন সরকারি দপ্তরের চেহারা। ঈদের ছুটি, অন্যান্য ছুটিতেও স্যার যেমন একদম খুব নিবিড়ভাবে এগুলো পরিচর্যা করেছেন এবং গরুগুলো স্যারের সাথে তার মনে হয় তার আত্মিক ভাষাটা বুঝতে পেরেছেন। স্যার যেখানে চাকরি করেছেন প্রতিটা জায়গায় উনি ইনোভেশন কাজ করেছেন। উনি প্রতিটা অ্যানিমালকে, প্রতিটা লোককে আপন বলে মনে করছেন, নিজের সন্তানের মতো প্রতিটা গবাদি পশুকে উনি লালন করতেন এভাবে। খামারের ২০০০-এর অধিক প্রাণীকে হৃষ্টপুষ্ট রাখতে অনাবাদী জায়গাগুলোকে কানায় কানায় ভরিয়ে দিয়েছেন বেগুনি আর সবুজের গালিচায়। থুকতে থাকা সরকারি প্রতিষ্ঠানকে নেতৃত্বের গুণে পৌঁছে দিয়েছেন ঈর্ষণীয় সাফল্যের কাতারে। আমি থাকবো না ঠিক, কিন্তু এই খামারটা যেন দিন দিন এই উন্নয়নের ধারাটা বজায় রাখে। যুদ্ধ চলছে ইউক্রেনে। মানুষের অবর্ণনীয় কষ্ট, দুর্ভোগ, মানবতার বিপর্যয় চলছেই। এরকম সময়ে সচেতনতা সৃষ্টিতে শুরু হয়েছে প্রদর্শনী, যার মূলে রয়েছে মানুষের এই সময়গুলিকে সবার সামনে প্রকাশ করা। কেমন দিন কাটাচ্ছে তারা আঁচ করা যাবে প্রদর্শনীর ছবিগুলোই দেখলে। ইউক্রেনের কিয়েভ শহরে এক অন্যরকম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে দেশটির মানুষের জীবন পাল্টে দেয়া যুদ্ধের সরঞ্জাম রাখা হয়েছে। এই প্রদর্শনী সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। যুদ্ধের সামগ্রীগুলো সাধারণ জনগণকে বুঝতে সাহায্য করবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে এদেশের মানুষের জীবনে প্রভাব ফেলেছে, তাদের কিভাবে জীবন পার করতে হচ্ছে তা একটু হলেও আঁচ করা যাবে এখানে এসে। এই প্রদর্শনীতে থাকছে মিসাইল, আটক করা যানবাহন, বার্নার ফোন যা রাশিয়ান মিলিটারিরা ব্যবহার করেছিল, ছাড়াও আরও অনেক কিছু। এছাড়াও তাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস রাখা হয়েছে এই ন্যাশনাল মিউজিয়াম অফ দ্য হিস্ট্রি অফ ইউক্রেনের প্রদর্শনীতে। প্রদর্শনীতে সবার অন্তত একবার আসা উচিত। আমি যুদ্ধের সময় কিয়েভে ছিলাম না, এখানে এসে দেশটির মানুষ কেমন আছে তা বুঝতে পেরেছি। এখানে এমন কিছু জিনিস রয়েছে যা জাদুঘরের নিজস্ব কর্মীরা মুক্ত হওয়া অঞ্চলগুলো থেকে সংগ্রহ করেছে। এখানে কিছু সামগ্রী এমনও আছে যা কর্মীরা সাধারণ জনগণের থেকে পেয়েছে। প্রদর্শনীতে কিছু নথিপত্র রাখা হয়েছে, যেখানে একটি ম্যাপ আছে যা রুশ সৈনিকরা ইউক্রেনে কোন দিক থেকে আক্রমণ করবে তা যাচাই করার জন্য ব্যবহার করত।
এই ম্যাপটি জাদুঘরে দিয়েছে ইউক্রেনের সেনাপ্রধান। এছাড়াও জাদুঘরের বেসমেন্টকে বম্ব শেল্টারের প্রতিরূপে তৈরি করা হয়েছে, যাতে পর্যটকরা বুঝতে পারে পূর্বাঞ্চলের মানুষদের রোজ কিসের সম্মুখীন হতে হয়। স্কুবিডু কার্টুন হিসেবেই নয়, ব্যাপক জনপ্রিয় মুভি হিসেবেও। যারা ছোট থেকে স্কুবিডুর কাণ্ড কারখানা দেখে বড় হয়েছেন, তাদের পরবর্তী প্রজন্ম দেখছে এই দলকে। এবারে স্কুবির সেই বিশেষ মেশিন প্রদর্শিত হচ্ছে, যেই মেশিনের মাধ্যমে এত সব সমস্যার সমাধান করত স্কুবি আর তার দল। চলুন দেখে আসি এই মেশিন। ফিরে এসেছে 90-এর দশকের অত্যন্ত বিখ্যাত একটি কার্টুন স্কুবিডু এর মিস্ট্রি মেশিন। এই কার্টুন যেমন অনেক মানুষের পছন্দ ছিল, ঠিক তেমনি এই কার্টুনের মিস্ট্রি মেশিনও অনেক বিখ্যাত ছিল স্কুবিডু দর্শকদের কাছে। এবার এই বিখ্যাত মিস্ট্রি মেশিনে যেতে পারবে এই শোয়ের ভক্তরা। সাউদার্ন ক্যালিফোর্নিয়া কোস্টলাইনের মনোমুগ্ধকর দৃশ্যের সাথে এখন পর্যটকরা এক রাতের জন্য ভাড়া করতে পারবে মিস্ট্রি মেশিন। স্কুবিডু দ্য মুভির 20 বছরের অ্যানিভার্সারিতে $20 দিয়ে এই মেশিন ভাড়া করতে পারবে তারা। মিস্ট্রি মেশিন ভাড়া করার পাশাপাশি আরও অনেক আকর্ষণীয় আয়োজন থাকছে স্কুবিডু ভক্তদের জন্য। আনলিমিটেড স্ন্যাক্স, বিভিন্ন রকমের গেমস ছাড়াও পর্যটকরা উপভোগ করতে পারবে আউটডোর লাউঞ্জ। পর্যটকরা মিস্ট্রি মেশিন ভাড়া করতে পারবে জুনের 24 থেকে 26 তারিখ পর্যন্ত। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।